হুনস। এবং হুনদের পরাজয়টা স্কন্দগুপ্তের কাছে এতটাই ভয়ঙ্কর হয়েছিল যে তারা পরবর্তী 50 বছর পর্যন্ত কিন্তু ভারতবর্ষের দিকে ফিরেও তাকায়নি, তারা বহু ভাগে ভাগ হয়ে যায় এবং তারা রাজস্থান অঞ্চলটা মেনলি বসবাস শুরু করে। ঠিক আছে, এখানে কিন্তু বিসিএস এ কোয়েশ্চেন আছে কি, যে স্কন্দগুপ্ত হুনেদের পরাস্ত করেছিলেন, এটা খুব বড় ব্যাপার একটা, কোন ইনফরমেশন থেকে জানতে পারি? কোন ইনফরমেশন থেকে? দেখো, শুধু পড়লেই হয় না, পড়ার কোন অংশ থেকে প্রশ্ন পরীক্ষায় আসছে এবং বর্তমানে আসছে সেটা সম্পর্কে জানতে হবে, না কিন্তু তুমি কখনোই সাকসেস হবে। আমি এইগুলো সম্পর্কে প্রচন্ড দৃষ্টি দিই, সেই ব্যাপারটা লক্ষ্য করে তোমরা লিখে রাখো, পয়েন্ট করে রাখো, ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো, ডিআই লিখে রাখো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো এখানে কিন্তু হুনদের আক্রমণকে প্রতিহত করেছিলেন স্কন্দগুপ্ত, ম্যাক্সিমাম যারা মোটামুটি পড়াশোনা করে প্রত্যেকেই জানে। এখনকার কাউকে তুমি কখনো দুর্বল ভাববে না, প্রত্যেকেই সবল, প্রত্যেকেই পড়াশোনা করো। ওই কয়েকজনকে বাদ দাও, সেগুলো কোনো ধরতে বিপদ না। কিন্তু তোমাকে সচেতন থাকতে হবে যে তারা কোন ব্যাপারগুলো এড়িয়ে যাচ্ছে বা কোনগুলো কোয়েশ্চেন সঙ্গে সংগঠিত পড়াশোনা করছেন, সেটা কিন্তু তোমাকে করতে হবে, সেগুলোই তোমার সাকসেস হবে। ঠিক আছে? এখন তুমি জাতি ভাবে দুর্বল, পড়াশোনা করে না, তুমি সব থেকে দুর্বল মনে রাখবে, কাউকে ইগনোর করার দরকার নেই। ভয়ঙ্কর কম্পিটিশন, ভয়ঙ্কর। চাকরি হচ্ছে না কোথায়, চাকরি ভালো রকম হচ্ছে। আমাদের স্টেটের দিকে শুধু তাকালে তো হবে না, সেন্ট্রাল গুলো দেখো না, সব নিয়ে দেখো। এখন চাকরি মোটেই খারাপ হয় না, কবে কি দুর্নীতি হয়েছে সেই নিয়ে রগড়াবে তো হবে না, যারা খাটে তারা ঠিক পায়। এমটিএস, সিজিএল, এসিএল, ডাব্লিউবিসিএস, মিডিয়া ক্লার্কশিপ সব। মিডিয়াগুলো এটা নিয়ে বেশি হাইলাইট করে এই দুর্নীতিটা। হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে এই মিডিয়াগুলো এটা নিয়ে বেশি হাইলাইট করে এই দুর্নীতিগুলোকে, অন্যগুলোকে আর দেখে তুমি না। শোনো, ফুল সার্ভিসটাই ঝুলে গেছে, এবং সেটা শোনো, ধোয়া তুলসী পাতা কেউ নয়, সিপিএম এর ধোয়া তুলসী পাতা নয়। আমি রাজনীতি করি না, রাজনীতির কথা বলছি না, কিন্তু একটা জিনিস রগড়ানোর একটা সীমা পরিসীমা আছে, জানো তো? এই কেস নিয়ে রোগলে রোগলে কি করছে, ছেলে মেয়েগুলো ভবিষ্যৎগুলো শেষ করছে, জানো তো? আর কোর্টও বসে আছে, উকিলগুলোকে খাইয়ে যাচ্ছে, তোরা একটা ডিসিশন হয়, আজকে ইডি, কালকে সিবিআই, কালকে এ, কালকে ও, এই করে চালাচ্ছে তোমরা। কোনো একটা শেষ নেই, ছেলে মেয়েগুলো কি পরীক্ষা দেবে না, চাকরি করবে না? মাস্টার ডিগ্রি বিএড করে যেগুলো বেরিয়েছে সেগুলো যদি ওই লাইনে চলে যায়, তোমাদের হালকা হয়, জানো তো? তোমাদের রংটা হালকা হয়, সব এই লাইনে ঢুকছে এক দিক থেকে। আমি তো সবই পড়ে, স্কুল সার্ভিস সাবজেক্ট, ডাব্লিউসি সবই পড়াই, আমি দেখছি তো। একটা অপদার্থ সরকারও জিতেছে, তার সঙ্গে কোর্টও জিতেছে, অপদার্থ বিরোধীগুলো হচ্ছে কেন, সব মিলে একদম ছেলেগুলো 12টা বাজিয়ে দিচ্ছে। সেন্ট্রাল দিকে তাকাও ভালো করে, বিসিএস টিসিএস দেবে, একটু রেগুলারির মধ্যে আসছে, জব পেয়ে যাবে, ওটা কোনো অসুবিধা নেই। 2-3 বছর খাটাখাটি করো, এমনি তোমরা যে ইনস্টিটিউটে পড়ছো, আমি এদের থেকে টাকা নিয়ে করে বলছি না, এটা স্ট্র্যাটেজিটা ভালো, এটা ভালো পড়া, সাকসেসও পেয়ে যাবে, চিন্তা নেই। যেদিন ছেড়ে দেবে সেদিন কিন্তু আটকে যাবে, কানেকশন কাটলে হবে না। আচ্ছা লেখো, এই যে হুনেদের আক্রমণ প্রতিহত করলো, সেই কারণে দেখা যায় যে তাকে আরসি মজুমদার বলেছেন ভারত রক্ষাকারী, কারণ হুনেরা খুব নৃশংস ছিল। তালিকা রাখো, স্কন্দগুপ্ত ইজ ডেসক্রাইবড অ্যাজ, স্কন্দগুপ্ত ইজ ডেসক্রাইবড অ্যাজ সেভিয়ার অফ ইন্ডিয়া বা প্রোটেক্টর অফ ইন্ডিয়া বলা হয়, সেভিয়ার অফ ইন্ডিয়া বাই হিস্টোরিয়ান আরসি মজুমদার। তারপর স্কন্দগুপ্ত ইজ ডেসক্রাইবড অ্যাজ সেভিয়ার অফ ইন্ডিয়া, সেভিয়ার অফ ইন্ডিয়া বা তোমার কি বলা যেতে পারে, প্রোটেক্টর অফ ইন্ডিয়া বাই হিস্টোরিয়ান আরসি মজুমদার। নেক্সট দেখো, he মানে স্কন্দগুপ্ত, he took the title দেবরাজ, DVRAJ, and Sokpan, SAKAN, Sokpan। নেক্সট দেখো, লাস্ট রুলার নিয়ে গন্ডগোল আছে। লাস্ট রুলার আইকেন দিয়ে দেখো, বিষ্ণুগুপ্ত, PISHNN, অবলিক দিয়ে জীবিত গুপ্ত, JIGIPA। দুটো থাকলে কি করবে? দুটো যদি থাকে, বিষ্ণুগুপ্ত করবে না, জীবিত গুপ্ত করবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অপশন, আর এটা সেকেন্ড। ঠিক আছে, আর যেটা যদি একটা থাকে তো মিটেই গেল। ওই দেবরাজের পর ওটা অফ লিখেছেন? কোনটা? দেবরাজের পর অফ সবটা না? এন্ড ও, এটা তো
অ্যান্ড করে অ্যান্ড। আচ্ছা এবার লেখো সরি সায়েন্স ইন গুপ্ত পিরিয়ড। হেডিং করে একটা সাবহেডিং করে সায়েন্স ইন গুপ্ত পিরিয়ড। খুব গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন আসে সায়েন্স ইন গুপ্ত পিরিয়ড। দেখো ফার্স্ট পয়েন্ট দেখো ইন দ্য গুপ্ত পিরিয়ড the famous scientist আর্যভট্ট স্যার একটু আরেকবার বলুন প্রথম থেকে। in the Gupta period the famous scientist আর্যভট্ট wrote সূর্য সিদ্ধান্ত। আর্যভট্ট wrote সূর্য সিদ্ধান্ত স্যার সূর্য সিদ্ধান্ত বানানটা হ্যাঁ তুমি কিন্তু লেখো সূর্য SURYA সিদ্ধান্ত SIDDHAN সূর্য সিদ্ধান্ত। he invented the decimal system he invented the decimal system he invented the decimal system মানে দশমিক পদ্ধতি। he invented the decimal system নেক্সট দেখো বরাহ মিহির নেক্সট দেখো বরাহ মিহির BARAHAMIHIR বরাহ মিহির was a famous scientist বরাহ মিহির was a famous scientist he wrote পঞ্চ সিদ্ধান্তিকা he wrote পঞ্চ সিদ্ধান্তিকা স্পেলিং লিখে দেখো PNCHYASIDHANEITU পঞ্চ সিদ্ধান্তিকা and বৃহৎ সংহিতা বৃহৎ সংহিতা। At the time, next point লেখো at the time পালকক্ষ PALAAPYA wrote হস্তায়ুরে HAS স্যার বৃহৎ সংহিতার পরে একবার একটু বলবেন। at the time পালকক্ষ wrote হস্তায়ুরেন HAS TYAYUR হস্তায়ুরেন হস্তায়ুরেনকে কিসের উপর লিখিত গ্রন্থ লিখে রাখো তোমার ভেটেরিনারি সায়েন্স পশু চিকিৎসা ভেটেরিনারি সায়েন্স কি বললেন? ভেটেরিনারি সায়েন্স পশু চিকিৎসা। In the Gupta period, the famous physician, বাগভট্ট BAGBHA স্পেলিংটা লক্ষ্য করো বাগভট্ট কিন্তু বাগভট্ট wrote
অষ্টাঙ্গ সংগ্রহ, এস এ এন জি সংগ্রহ, এস এন জি আর এ এইচ, অষ্টাঙ্গ সংগ্রহ। অষ্টাঙ্গ সংগ্রহটা বলো। এটা ম্যাজিশিয়ান বললেন? না, বুদ্ধ ভাগবত রোড অষ্টাঙ্গ সংগ্রহ। অষ্টাঙ্গ সংগ্রহ কি জানো? তোমার চিকিৎসা বিদ্যার উপর প্রথম বই। ভাগবত ছিল চিকিৎসক, ফিজিশিয়ান, বুঝেছো? তাহলে ফার্স্ট বুক অন মেডিকেল সায়েন্স, ফার্স্ট বুক অন মেডিকেল সায়েন্স। তোমরা একটা প্রায়শই ওষুধের দোকান দেখো, ধন্বন্তরী। এই ধন্বন্তরী ছিলেন একটা গুরুত্বপূর্ণ চিকিৎসক। তাহলে লিখে রাখো ধন্বন্তরী, DHANANTWRI, was a famous physician at the time. Was a famous physician at the time. টার্মটা কি বলছেন, ফেমাস? Physician. ও, আমি ম্যাজিশিয়ান শুনছি এত। MAGICIAN। ও, তুমি ম্যাজিশিয়ান শুনছো? এই ছেড়েছে। হ্যাঁ, আমি ওই জন্য ভুল লিখে যাচ্ছি। ফিজিশিয়ান না, এটা ম্যাজিক ট্যাজিক করতো না বাবু। যাই হোক, ম্যাজিশিয়ান যখন না, বলবে science তখন একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি যে বুক অফ ব্ল্যাক ম্যাজিক কোন বইকে বলা হয়? বুক অফ ব্ল্যাক ম্যাজিক বা ম্যাজিক্যাল ফর্মুলা, আয়ুর্বেদা। ঠিক তো? না, ওটা তো বেদে, কোন একটা বেদে বলা। অর্থবেদ কি? কোন বেদকে বলা হয়? অথর্ববেদ। অথর্ববেদ। আর আয়ুর্বেদ কিসের মধ্যে পড়ে যাচ্ছে? আয়ুর্বেদ হচ্ছে তোমার উপবেদের মধ্যে পড়ে যাচ্ছে। চিকিৎসা শাস্ত্র, তার স্যার। বিষয়বস্তু হচ্ছে চিকিৎসা, তাই না? মেডিসিন। হ্যাঁ স্যার, হ্যাঁ। এগুলো তো ভুল করলে হবে না। অথর্ববেদ। নেক্সট দেখো, ব্রহ্মগুপ্ত। এটা একটু লাস্টে আরেকটু বলে দেন, ফিজিশিয়ান, এরপরে কি বলবেন? Physician, physician at the time of the Guptas, at the time of the Guptas, at the time of the Guptas. Next দেখো, ব্রহ্মগুপ্ত, BRHMAGUPT. ব্রহ্মগুপ্ত wrote ব্রহ্ম স্ফটিকা সিদ্ধান্ত, BRHMASPHUTIKA সিদ্ধান্ত, SIDHANT। গ্রন্থের নাম ব্রহ্ম স্ফটিকা সিদ্ধান্ত। এবং তোমরা একটা সচরাচর জেনে থাকো, জিরো আবিষ্কার করেছেন কি? আমরা বলি তো আর্যভট্ট, তো কিন্তু তা কিন্তু নয়। জিরোর সঙ্গে জনগণের পরিচয় ঘটাচ্ছেন আর্যভট্ট, কিন্তু জিরো কিন্তু আবিষ্কার করেছেন ব্রহ্মগুপ্ত। তার এই বই থেকে জানতে পারছি আমরা। কিন্তু যদি তোমাদের কোয়েশ্চেন করা হয় হু ইনভেন্টেড জিরো, ব্রহ্মগুপ্ত অপশানে নেই, তখন কিন্তু তোমরা আনসার করবে আর্যভট্ট। ঠিক আছে? এইগুলো হচ্ছে তোমাদের সমস্যায় ফেলার রাস্তা। তালিকা রাখো, জিরো ওয়াজ ইনভেন্টেড বাই ব্রহ্মগুপ্ত অবলিক আর্যভট্ট। ব্রহ্মগুপ্ত অবলিক আর্যভট্ট। এবার তোমরা জেনে রাখো, লিখে রাখো, লিখে রাখতে পারো, ব্রহ্মগুপ্ত ব্রহ্মগুপ্ত না থাকলে আর্যভট্ট আনসার হবে। ব্রহ্মগুপ্ত না থাকলে আর্যভট্ট আনসার হবে। এগুলো লিখে রাখো, নাহলে পরবর্তীকালে সমস্যা হবে। ব্রহ্মগুপ্ত না থাকলে আর্যভট্ট আনসার হবে। আচ্ছা, প্রথাগত এইগুলোর বাইরে গিয়ে অনেক কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের জেনে রাখতে হবে বা অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জেনে রাখতে হবে, সেগুলো লিখে রাখো। একটা হেডিং করো, ইম্পর্টেন্ট পয়েন্টস। ইম্পর্টেন্ট পয়েন্টস। Important points. দেখো, the Gupta age is known as the golden age oblique classical age of ancient India. Golden age oblique classical age
অফ এনসিয়েন্ট ইন্ডিয়া। গোল্ডেন এজ মানে তো জাম, ক্লাসিক্যাল এজ মানে ধ্রুপদী যুগ। তার মানে কি? গোল্ডেন এজ কখন বলবো? যখন কোনো একটা সময় অর্থনীতি, সমাজ, রাষ্ট্রনীতি, শিল্প, স্থাপত্য, ভাস্কর্য সমস্ত ক্ষেত্রে সমান উন্নতি হবে, চূড়ান্ত উন্নতি হবে, তখন হচ্ছে গোল্ডেন এজ। কিন্তু গুপ্ত যুগে কি সব দিকে সমান উন্নতি হয়েছিল? না, হয়নি। গুপ্ত যুগে কিন্তু ধনী দরিদ্র বৈষম্য ছিল, আর্থিক সংকট সৃষ্টি হয়েছিল, কিন্তু গুপ্ত যুগে শিল্প, স্থাপত্য, ভাস্কর্যে কিন্তু চূড়ান্ত উন্নতি হয়েছিল। সেই কারণেই যেখানে শিল্প, স্থাপত্য, ভাস্কর্য চূড়ান্ত উন্নতি হয়, সেই যুগটাকে আমরা ক্লাসিক্যাল বা ধ্রুপদী যুগ বলতে পারি, শারীরিকভাবে কখনোই গোল্ডেন এজ বলতে পারি না। সেই কারণে তোমাদের যখন বলা হবে যে ভারতবর্ষের ইতিহাসে ক্লাসিক্যাল এজ কাকে বলা হয়, সেটাও গুপ্ত যুগ। আবার যদি কখনো গোল্ডেন এজ বলা হয়, তখনও হবে কিন্তু গুপ্ত যুগ। ঠিক আছে, যদি গুপ্ত যুগ বর্তমানে বলা হয় না। ওকে, হয়ে গেছে? হ্যাঁ তো স্যার। উত্তর নেই কেন? না রাম না গঙ্গা, আমি তো বুঝতে পারছি না তোমাদের মগজ এত ঢোকাতে পারছি কিনা আমি, সেক্ষেত্রে আমি ব্যর্থ হচ্ছি। হ্যাঁ স্যার বুঝছি। দেখো, the famous iron pillar at Meheroli had been built by the Gupta. মেহেরগড়ির যে লৌহ স্তম্ভ আছে সেটা তৈরি করেছিল কারা? গুপ্তরা। তা আমরা একটু আগে দেখেছি গুপ্ত যুগের একমাত্র নারী শাসিকা কে? আমি একটু আগে বলেছি কি হবে বলো? প্রভাবতী। আচ্ছা, এটা তাহলে এখানে দরকার নেই, এটা জানা আছে, তাও লিখে রাখো, যারা লেখনি লিখে রাখো। অনলি ওম্যান রুলার ইন দ্য গুপ্তা পিরিয়ড ওয়াজ প্রভাবতী গুপ্ত। অনলি ওম্যান রুলার ইন দ্য গুপ্ত পিরিয়ড ওয়াজ প্রভাবতী গুপ্ত। নেক্সট দেখো, the latter Elatia গুপ্ত, the latter গুপ্ত রুলার পরবর্তী গুপ্ত যুগ, মানে স্কন্দগুপ্তের পরে যারা নরবরে শাসন করছে তারা হচ্ছে পরবর্তী গুপ্ত যুগ। গুপ্ত রুলার নরসিংহ গুপ্ত, NARASIMHAGUPT, নরসিংহ গুপ্ত। তার আরেকটা নাম কি আছে? এগুলো যায় না। পালাদিত্য, defeated the defeated the Hun ruler মিহিরপুর। নামটা শোনা আছে মিহিরপুর, হুন রুলার মিহিরপুর। ঠিক আছে, নেক্সট, the Hun invader তোরমান, the Hun invader তোরমান was defeated by আনুগুপ্ত। আনুগুপ্ত, the Hun invader তোরমান was defeated by ভানুগুপ্ত। এখানে মনে রাখবে, এই তোরমান আর মিহিরপুর দুজনেই তো হুন আক্রমণকারী। তো এই তোরমান হচ্ছে তোমার মিহিরপুরের বাবা। তা লিখে রাখতে পারো, মিহিরপুর ওয়াজ দ্য সান অফ তোরমান। লিখে রাখো, মিহিরপুর ওয়াজ দ্য সান অফ তোরমান। মিহিরপুর ওয়াজ দ্য সান অফ তোরমান। ঠিক আছে, তারপরে during Gupta period, বারাণসী
RANASI. Varanasi was regarded as the best silk cloth producer. Best silk cloth producer. Regarded as the best silk cloth, silk cloth producer. Silk cloth producer. Next. The Gupta charters, CHARTERS, charters. The Gupta charters contain royal seal, ROYAL seal, with an emblem, comma, the figure in the emblem মানে কি? প্রতীক। Emblem. The figure in the emblem was GARUDA. তার মানেটা কি? গুপ্ত যুগের যে সরকারি কাজগুলো হতো সেই কাজের ক্ষেত্রে যে কাগজপত্র ইউজ করা হতো, তো তার উপরে একটা সিলমোহর থাকতো, কিসের ছবি থাকতো? সেটা হচ্ছে গরুর পাতা। তোমরা যেমন চাকরি পেলে বা যে কোনো সরকারি কাজ করতে গেলে আমাদের একটা এমব্লেম থাকে, ন্যাশনাল এমব্লেম, সেটা কি? অশোক স্তম্ভ। তাহলে আমাদের যেমন অশোক স্তম্ভ থাকে, ওদের কি থাকতো? গরুর পাতা। বুঝে গেছে ব্যাপারটা? নেক্সট পয়েন্ট। The most notable groups of rock cut cave are found at Ajanta, Ellora and Pagochenko in Guttopit. এই যে পাথর কেটে যে ভাস্কর্য যেগুলো আছে, রক কাট কেভ গুহাগুলো আছে, সেগুলো কোথায় পাওয়া গেছে? অজন্তায় পাওয়া গেছে, ইলোরায় পাওয়া গেছে, আর বাঘে পাওয়া গেছে। বাঘ গুহা চিত্র কোথায়? বাঘ গুহা কোথায়? এমপিতে। নেক্সট লেখো। নীতি স্যার, হ্যাঁ বলো। স্যার বলছি অজন্তা ইলোরা যে গুহাগুলো, এগুলো কি গুপ্তরাই মানে তৈরি না, করেছিল না তার কিছুটা আগে গুপ্ত তৈরি আছে, হয়েছিল? কিছুটা রাষ্ট্রকূট আছে। মেজর পার্সেন্ট গুপ্তদের সঙ্গে 29টা গুহা এখানে আছে, 33টা আছে, তার মধ্যে 29টা গুহা আচ্ছা তোমার খুব গুরুত্বপূর্ণ, যেটা অজন্তা তোমার গুপ্তদের সঙ্গে তৈরি হয়েছে। গুহা তো তৈরি তো আচ্ছা, হয় ঠিক না, আছে। সেটাকে ব্যবহারযোগ্য করতে হয়। গুহা হুম, প্রাকৃতিক ভাবে তৈরি হয়। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওই যে ভাস্কর্যগুলো তৈরি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। নীতিসার অফ কামান্দক is known as অর্থশাস্ত্র of গুপ্ত এজ। অর্থশাস্ত্র গুপ্ত এজ। ঠিক আছে, নেক্সট দেখো। স্যার এটার মানেটা একটু বুঝিয়ে দিন। হ্যাঁ, একটা বই আছে, তার নাম হচ্ছে নীতিসার। যদি বলা নীতিসার কে লিখেছে? কামান্দক। কোন যুগে? গুপ্ত যুগে। কিন্তু আমরা জানি অর্থশাস্ত্র বলে একটা বই আছে, যেটা কৌটিল্য লিখেছিলেন মৌর্য যুগে। তো অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? রাষ্ট্রতত্ত্ব, স্টেট ক্যাট, তোমাদের বলেছিলাম না? এবং এখানে নীতিসারেরও কিন্তু তোমার মূল বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্রতত্ত্ব। জাস্ট
একদম পুরো অর্থশাস্ত্রের মতো। সেই কারণে গুপ্ত যুগের অর্থশাস্ত্র কোন গ্রন্থকে বলা হয়? নীতি স্যার, যারও বিষয়বস্তু অর্থশাস্ত্রের মতো রাষ্ট্রতত্ত্ব, সেটা লিখেছেন কে? কুমার গুপ্ত। এই কমান্ড হয়ে গেছে। হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এবার কয়েকটা টার্ম লিখে রাখো এগুলো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড। লেখো ইম্পর্টেন্ট টার্মস, ইম্পর্টেন্ট টার্মস, ইম্পর্টেন্ট টার্মস in administration, in Gupta administration, important terms in Gupta administration. এক নম্বর, মহাত্তারাজ, MAHATTARAS, মহাত্তারাজ, village elders, প্রথম কুলি, PRAHM, KULIK, প্রথম কুলি, চিফ আর্টিজান, প্রধান শিল্পী। নেক্সট, পুস্তপাল, PSTA, রেকর্ড কিপার, রেকর্ড কিপার। তারপরে দেখো স্বার্থবাহক, ACR, রেকর্ড কিপার মানে রেকর্ড নিয়ে রাখে তাকে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতাপত্র সব লিখে রাখে। ওই স্বার্থবাহক, KEEPER হবে না? কি লিখলাম বল? ঠিক আছে, কি ভুল লিখেছি? তাও ঠিক করে দিচ্ছি। স্বার্থবাহক, বণিক সংঘের প্রধান হিসাবে চিফ মার্চেন্ট, চিফ মার্চেন্ট, CHI, মার্চেন্ট। এই কি পার্সেন্ট তো ভুল করেছি আমি, তাই না? AEEPR, ঠিক আছে। এবার দেখো তো, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, চিফ মার্চেন্ট, MERCHANT, চিফ মার্চেন্ট। এবার দেখো মহাবলাধিকৃত, MAHABALA, এগুলো মুখস্থ করা ছাড়া কিছু নেই। BLA, DHI, KRIT, বাংলা লিখে দিচ্ছি দেখো, মহাবলাধিকৃত, এটা হচ্ছে কমান্ডার ইন চিফ। কমান্ডার ইন চিফ। তারপরে দেখো মহাদণ্ডনায়ক, দণ্ড কে দেয়? বিচারের ব্যাপার, কমান্ডার ইন চিফ। তারা সব বলতে পারবে। হ্যাঁ, চিফ জাজ। আচ্ছা, আমি পরের দিন গুপ্ত যুগের অ্যাডমিনিস্ট্রেশন আর কিছু লেখা, বুঝেছো তো? লিখিয়ে প্রাচীন ভারতের উপর রেস পার্ট যেটা আছে আমরা করবো, করে আমরা তারপরের সপ্তাহে মধ্যযুগের ভারতে প্রবেশ করবো, ঠিক আছে? স্যার তাহলে আজকে এইটুকু থাক, বুঝেছো? স্যার বলো। সেকেন্ডেরটা চিফ কি লিখেছেন? জাজ, JUDG। সেকেন্ডেরটা ও, কমান্ডার ইন চিফ। ও, সেকেন্ডেরটা চিফ আর্টিজান, ARTISAN। আর্টিজান মানে কি? শিল্পী। শিল্পী কারণ ঠিক নিলাম তো নাকি? স্যার, বলো। স্যার বলছি যে ওই
একটা কোশ্চেন লিখেছিলেন হি ওয়াজ দ্য মানে লিখেছিলেন হি ওয়াজ দ্য ফার্স্ট টু অ্যাডপ্ট দ্য ইম্পেরিয়াল পলিসি অফ দিগ্বিজয়। এই দিগ্বিজয়টা বলতে মানে কিভাবে বোঝানো হয়েছে এখানটা? এটা দিগ্বিজয়টা নিয়েছিল কোন দিকে বলো? তো মানে ধনঞ্জয় হচ্ছে একেবারে দক্ষিণ ফার্স্ট ভারতে, থেকে দিগ্বিজয় হচ্ছে উত্তর ভারতে, তাই তো? দিগ্বিজয় মানে সেখানে দিগ্বিজয়ের কনসেপশনটা আলাদা। সেটা হচ্ছে সাম্রাজ্য বিস্তার এবং সেখানে নিজের আধিপত্য বিস্তারের দিক, সেটাকে বলে দিগ্বিজয়। এবার দেখো কনসেপশন যুগ অনুযায়ী পাল্টায়। এখন পৃথিবী সম্পর্কে তোমাদের ধারণা আজ থেকে 2000 বছর আগে পৃথিবী সম্পর্কে মানুষের এই ধারণা ছিল না, জানতে পারতাম না। সুতরাং দিগ্বিজয় বলতে আমরা কতটা অধিকার করবো সেই সম্পর্কে না জেনে শুনেই একটা চিন্তা ভাবনা করে। দিগ্বিজয় মানে কি বোঝাচ্ছে? আমি যতটা জানি, যতটা দেখেছি, ততটুকু জয়লাভ, সেটাই হচ্ছে সমগ্র বিশ্বজয়। এই অর্থে দিগ্বিজয়। তার বাইরে কিছু থাকতে পারে সেই ধারণা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে? তুমি এখন দাঁড়িয়ে যদি দিগ্বিজয় করো সেক্ষেত্রে কিছুই বোঝায় না। উত্তর ভারতের 9টা রাজ্যকে জয় করে কি দিগ্বিজয় করতে? কিছুই করে না। ঠিক আছে? তোমার এখানে দাঁড়িয়ে তো চিন্তা করলে হবে না, তার সময়কালটা চিন্তা করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে তাহলে ছেড়ে দিচ্ছি। পরের দিন বলবে গুপ্ত যুগের উপরে এগুলো হচ্ছিল, আমি এরকম আর কিছু অ্যাডিশন করে দেবো। মেন্স পরীক্ষা কোনো অসুবিধা হবে না। তারপরে আমরা প্রাচীন ভারতে এই কুশবতী বংশ মানে হর্ষাঙ্ক করিয়ে তারপরে সপ্তাহে আমরা বন্ধু ভারত প্রবেশ করি। ঠিক আছে? বেস্ট অফ লাক, তাহলে ছেড়ে দিচ্ছি আজকে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অল। গুড নাইট এভরিবডি। থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। গুড নাইট।